আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিব এনটিভির সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ছাত্র সংসদের নির্বাচন ও জাতীয় রাজনীতিতে এর প্রভাব। এ বিষয়ে আমাদের সাথে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুইজন আলোচক আছেন। দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ ভাই এবং আরও আছেন এডিএম এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আলম। আপনাদের দুজনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজিজ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। ডাকসুর নির্বাচন তো ফলাফল আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। আজকে সারাদিন ছিল জাকসুর নির্বাচন, যেটার আপনিও সেখানকার ছাত্র। তো এই নির্বাচন আজকে আপনি কেমন দেখলেন? সারাদিনের নির্বাচন দেখেন, নির্বাচনটা আসলে ম্যানেজ হয়ে গেছে। আমি সকালেও ডাকসুর ব্যাপারে কথা বলেছি। সেখানে আমি বস্তুনিষ্ঠ প্রবলেম যেগুলো হয়েছে বা কেন ফেল করেছে, কেন বলেছি। কিন্তু এখানে হচ্ছে কি যে ছাত্র দলের পক্ষ থেকে এটা ঠিক, ধরেন 4টা পৌনে 4টের দিকে আপনার বর্জন করেছে নির্বাচন, কিন্তু তারা 9 দফা যে দাবি নামা দিয়েছে, সেখানে যে দাবিগুলো দিয়েছে, হ্যাঁ, এ পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো উত্তর পায়নি। তারা নির্বাচন বর্জন করেছে, তাদের সাথে তো কথা বলবে। অন্তত অভিযোগগুলো সত্য না হলেও তার তো কর্তৃপক্ষের একটা উত্তর থাকবে, তাও নাই। এবং যেসব অভিযোগগুলো এখন অলরেডি মিডিয়াতে চলে আসছে, সেই অভিযোগগুলো যদি কর্তৃপক্ষ উত্তর না দেয়, এগুলো যদি বিশ্বাস করে, তাহলে তো এটাই বোঝা যাবে যে বর্জনটা যৌক্তিক। নির্বাচন তো এখনো শেষ হয়নি, ভোট কাউন্ট হবে, তারপরে তো না, নির্বাচন শেষ তো আপনার নির্বাচন শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আপনি বললেন যে নির্বাচন ভালো হয় নাই। না, নির্বাচন আগ না, নির্বাচন তো ধরেন এদের নির্বাচন ছিল 4টা পর্যন্ত, জি, তারা 5টা পর্যন্ত, 4টা একটা হলে সমস্যা হয়েছিল, সেটাকে 6টা পর্যন্ত। তো এটা কেন করবে? একটা ইউনিভার্সিটিতে নির্বাচন পিছাবে কেন একটা হলের, বলেন? জি, হ্যাঁ, এটা তো একটা ফল্ট, তাই না? তো এটা হলো প্রশাসনিক দুর্বলতা। আমার বক্তব্য হচ্ছে যে এমন অভিযোগ আসছে, যেটা রিটেন আছে, দফা 9টাই দেওয়া আছে, যে জামাতের একজনের কাছ থেকে ব্যালট পেপার বানানো হয়েছে এবং গণনা মেশিন আনা হয়েছে। আবার শিবিরের প্যানেল থেকে ওইটার একটা সিদ্ধান্ত ওনারা দিয়েছিলেন, যেটা নির্বাচন কমিশনারের কাছে যে আপত্তি করা হয়েছিল, যে এই মেশিনটা যে সাপ্লাই করছে সে হলো জামাতের। তখন ওরা সিদ্ধান্ত দিয়েছে যে এই মেশিন দিয়ে আর কাউন্ট করা হবে না, হাতে কাউন্ট করা হবে। এইটাই তো কথা, যে ব্যাকট্র্যাক, এটাই আমি বলতেছি। তখন শিবিরের প্যানেল থেকে বলা হয়েছে যে ওর ছবি আছে তারেক রহমানের সাথে। আচ্ছা, অর্থাৎ একজন ব্যবসায়ীর ছবি তো থাকতেই পারে, যে কোনো রাজনীতিবিদের সাথে থাকতে পারে। এটা তো অভিযোগের বিষয় না। বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখন ব্যবসায়ী তো ব্যবসায়ী আবার আওয়ামী লীগ, আর ব্যবসায়ী আপনার বিএনপিকে, যে ব্যবসায় বনিবনা হবে, কম দামে দিবে, তার কাছ থেকে নিবে। মেশিন কাজ করে কিনা, হ্যাঁ, মেশিন কাজ করে কিনা, মেশিন থেকে সরছে। আর একবার একটা ফজলুন্নেসা হলতে নির্বাচন পিছাই দিছে আরেকটার কারণে। আবার অভিযোগ আসছে শিবিরের প্রার্থীদেরকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে, ছাত্র দলের ক্যান্ডিডেটদের ঢুকতে দেওয়া হয় নাই। এরকম 9টা অভিযোগ আছে, এবং এই 9টা অভিযোগ তো এটা প্রশাসন থেকে এটার উত্তর আসা উচিত ছিল। কারণ ধরেন যেটা অভিযোগ, পাল্টা অভিযোগ আছে, শিবির থেকে উত্তর দেওয়া হয়েছে, শিবির প্যানেল থেকে, এই প্যানেল থেকেও। আবার সবচেয়ে আমি আশ্চর্য হয়েছি যে 3জন ইলেকশন কমিশনের 3জন বিএনপি পন্থী শিক্ষক রিজাইন করছে। মানে রিজাইন না, তারা মানে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ওই কমিশন থেকে। এখানে বিএনপি পন্থী, আওয়ামী লীগ পন্থী, জামাত পন্থী শিক্ষক হবে কিভাবে? শিক্ষক তো শিক্ষক। তার মানে যদি বিএনপি পন্থী হয়, তাহলে জামাত পন্থীও আছে। তাহলে যদি এটাই বেছে বেছে নেওয়া হয়, তাহলে ডালমায় কুচ কালা হয়, সব দেখা যাচ্ছে যে পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করতে পারে। তো আমার বক্তব্য হচ্ছে যে ছোট ইউনিভার্সিটি, আমিও ইউনিভার্সিটির ফার্স্ট ব্যাচের ছাত্র ছিলাম। আমি কিন্তু এই ইউনিভার্সিটির বদনাম শুনলে আমি কিন্তু কষ্ট পাই। আমি ভিসিপিকে টেলিফোন করছি, সেও ইউনিভার্সিটির ছাত্র, বেশ ডাইনামিক। সে এই ছোটোখাটো ত্রুটিগুলি করে ফেলবে,
এটা কিন্তু আমার কাছে মনে হয়নি, কিন্তু হয়ে গেছে। আচ্ছা আজিজ ভাই, আপনার কাছে আবার ফিরবো এই ব্যাপার নিয়ে। আমরা একটু শাহেদুল আজমের কাছে যাই, ব্যারিস্টার শাহেদুল আজমকে। এই নির্বাচনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, এবং যাকে আটক করা হয়েছে তার একটা পরিচয় আমরা পেয়েছি, রাজনৈতিক পরিচয় পেয়েছি, যে তিনি ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, এবং তাকে যে অভিযোগে আটক করা হয়েছে যে তিনি ওখানে মানে ইউনিভার্সিটির ছাত্র না, সে অবস্থায় ওখানে তাকে ওই হলের ভিতরে উনি ছিলেন। এটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। প্রথমে আমি জাকসু নির্বাচনে যাওয়ার আগে একটু ডাকসু নির্বাচন আমরা আসবো। আচ্ছা, তাহলে আমি স্পেসিফিক কোশ্চেন ডাকসুতে আমরা আসবো। ছাত্র দলের একজনকে গ্রেফতার করা হয়েছে, এই নিউজটা আমরাও একটু আগে দেখেছি। সো অফিশিয়ালি এখানে আসলে এই মুহূর্তে বলা কিছু ডিফিকাল্ট। তো আমরা মনে করি যে জাকসু নির্বাচনে কিছু অনিয়মের কথা কিন্তু শোনা যাচ্ছে, পাল্টাপাল্টি দুই দলই বক্তব্য দিয়েছেন। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যদি কোনো প্রবলেম থেকে থাকে, এবং আমরা দেখেছি যে ছাত্রদল কিন্তু অলরেডি নির্বাচন বর্জনও করেছে, সো এটা নিয়ে খুব সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, কারণ এখান থেকেই কিন্তু শুরু। আমরা গতকালকে ডাকসু নির্বাচনে দেখেছি যে একটা সময় মানে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, এবং তারপরে একটা সময় কিন্তু মেনে নেওয়া হয়েছে। তো জাকসু নির্বাচনে বর্জন করার মধ্যে দিয়ে কিন্তু আমরা আবার বর্জনের রাজনীতির দিকে ফেরত চলে যেতে পারি। সো কেন হলো এটা, তো আমার সহ-আলোচক আজিজ ভাই অলরেডি কিন্তু বলেছেন যে ওই যে 9টা পয়েন্ট, যে এগুলোর কিন্তু অ্যান্সার আসতে হবে। তো একজনকে গ্রেফতার করা হলো, সেটা কি আসলে সেটার পক্ষে পর্যাপ্ত এভিডেন্স আছে নাকি যে উনি ওখানে ভোট রিগিং বা অন্য কিছুর সাথে জড়িত ছিলেন নাকি, সেগুলো আসলে খুব ভালো মতো খতিয়ে দেখা দরকার। এবং জাস্ট গ্রেফতার করেই এটা নিয়ে খুব একটা মিডিয়া আলোড়ন তোলার আগে যে আসলে উনি কোনো কিছুতে ইনভলভ ছিলেন নাকি, কারণ আমরা কিন্তু আজকে দেখেছি যে ছাত্র দলের পক্ষ থেকে ওনাদের এসজি যে পদপ্রার্থী, উনি কিন্তু একটা দীর্ঘ সময় একটা প্রেস কনফারেন্স করেছেন, এবং উনি কিন্তু অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন যে কি কি কারণে তারা বর্জন করেছেন। তো এখানে কিন্তু আসলে জিনিসটা হচ্ছে যে ছোট একটা নির্বাচন হলেও নির্বাচন ব্যবস্থা সর্বোপরি বাংলাদেশে কিভাবে হওয়া উচিত সেটার একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে যে এখানে কি কি প্রবলেমস হচ্ছে এগুলোকে খুঁজে বের করা। তো এক্ষেত্রে আমি জাস্ট মানে আপনার পার্টিকুলার কোয়েশ্চেনে বলতে চাই যে এটা নিয়ে এখনই এত মিডিয়া হাইপ ক্রিয়েট করার কিছু নাই। এখানে আসলে দেখতে হবে যে উনি আসলে ছাত্র দলের নাকি, ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে উনি ওখানে ছিলেন, উনি এখানে থেকে ভোট রিগিং বা অন্য কোনো কিছুর সাথে জড়িত, সরি ছাত্র লীগের ছিলেন, না না ও ছাত্র দলের আমি যেটা দেখেছি যে ছাত্র দলের, উনি কোনো ভোট রিগিং অথবা কোনো মবের সাথে বা কোনো ভায়োলেন্সের সাথে জড়িত ছিলেন নাকি, সেগুলো না দেখে কিন্তু আসলে মিডিয়া হাইপ মানে ক্রিয়েট করাটা ঠিক না। তা আমরা আবার ফিরি আজিজ ভাইয়ের কাছে, আপনার কাছে আসে। আমরা এবার ডাকসু নির্বাচনে ইতিমধ্যে আমাদের কাছে রেজাল্ট চলে আসছে ডাকসু নির্বাচনে। তো 1948 সাল, এই 48 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্র সংসদের নির্বাচনে অধ্যাপক মরহুম গোলাম আজম তখন জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন 1948 সালে, এবং 52 সাল পর্যন্ত উনি দায়িত্ব পালন করেছিলেন। ওনার হাত ধরেই জামাতে ইসলাম বাংলাদেশ ওনার হাত ধরেই তৈরি হয়েছে। স্বাধীনতার 54 বছর পরে তার জামাতে ইসলামের যে ছাত্র সংগঠন, শিবিরের যে সাপোর্টেড যে প্যানেলটা, তারা এই ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ ভোট পেয়েছেন এবং জিতেছেন, ল্যান্ডস্লাইড ভিক্টরি যাকে আমরা বলি। আপনি এই বিজয়টাকে কিভাবে দেখেন? না দেখেন, প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রফেসর গোলাম আজম তো জামাতই প্রতিষ্ঠা করেছে। জি, জামাতের ইতিহাস করলে তাহলে বলতে হবে লাহোরে জামাত তৈরি হয়েছে। জি, লাহোরে, হ্যাঁ পাকিস্তানের লাহোরে জামাত প্রতিষ্ঠিত হয়েছে। তার অঙ্গ হিসাবে পরে জামাত ইসলাম বাংলাদেশ হয়েছে, অর্থাৎ অনেকটা বলা যায় লাহোরের শাখা হিসেবে বাংলাদেশে হয়। কিন্তু পরে যখন নিবন্ধন নিতে যায় তখন তাদের সংবিধানে সংস্কার করতে হয়, সেখানে গণতন্ত্র যুক্ত করে এবং নাম হয় বাংলাদেশ জামাত ইসলাম। হ্যাঁ, এটা হলো মূল কথা। এখন আমার বক্তব্য হচ্ছে যে আগে তো এই ধরেন 54 বছর দেশ, আগের কথা বাদ দিলাম, 54 বছর দেশ স্বাধীন হয়েছে। এই ডিউজের ডাকসু নির্বাচনটা কিন্তু এইটা হচ্ছে 8 নির্বাচন, 8 নম্বরটা, এবং একটা দুটো ধরেন 91-99 নির্বাচনটা একটু ফেয়ার হয়েছে, আর নির্বাচন কিন্তু তেমন ফেয়ার হয়নি। তো আগে তো ধরেন নির্বাচনে দেখা গেল নির্বাচন হলেই বাক্স চলে যেত, হয়ে যেত, এটা তো হয় না এবার। কিন্তু এবারে যেটা হয়েছে আমার কাছে মনে হয়েছে
শিবিরের সাথে এবং জামাতের সাথে তারা জয়েন্টলি কাজ করেছে, পরিকল্পনা এবং কৌশলের কাছে ছাত্রদল হেরে গেছে, এটা আমার কাছে মনে হয়। নাকি আপনার আমি যে জায়গায় বলতে চাচ্ছি যে 54 সাল পরে যে তাদের যে ল্যান্ডস্লাইড বিজয় হলো, এখানে কি ইসলামী রাজনীতিটা আবার ফেরত আসলো কিনা? না, আমি বলছি ইসলামিক রাজনীতি তো এত দ্রুত ফেরত আসতে পারে না। আর ইসলামিক রাজনীতি, ইসলামে 79টা সেক্ট আছে, আপনি গুগল সার্চ দেন, 79টা মতামত পাবেন আপনি ইসলামের। এই জন্য আপনি দেখেন না, ইসরায়েলে গণহত্যা থাকে, ওআইসি এক হতে পারে না, অন্য প্রতিষ্ঠান কথা বলে, ওআইসি মুসলমানদের অর্গানাইজেশন কথা বলে না, কারণ দ্বন্দ্ব সংঘাত। আপনি বলেন সৌদি আরবে এক ইরাক বলা হয়, যে ইরান বলা হয়, আমাদের পুরানো কালচার। সেখানে আমি ভিজিট করেছি, ট্রেনিং নিয়েছি, আমার যে অভিজ্ঞতা তাতে আমার কাছে তো মনে হয় ওই ইসলাম না হইলেও ভালো হইতো। হ্যাঁ, পূর্ণভূমি সৌদি আরব, আমরা প্রবাসী মেয়ে পাঠাইতে পারি না, এগুলো তো বলা আলোচনার বিষয় না। ইরাকেও এরকম, ইরানেও কিন্তু এরকম আছে, আমি গেছি। তো যাই হোক, সেটা না, আমার কথা হচ্ছে যে দেখেন, আমি টকশোতে আসার পরে মিড লেভেলের বিএনপির নেতাদের আমি পেয়েছি। আমি বলেছি যে দেখেন, একটি পরিত্যক্ত পুকুরে আপনি যখন নামবেন তখন অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে এই পুকুরের পানির নিচে সাপ, ব্যাঙ, কেঁচো কি আছে। হ্যাঁ, আপনার ধরেন 17 বছর ছাত্রদল ইউনিভার্সিটির বাইরে ছিল, পরে হল সংসদ নির্বাচন করলো, কমিটি করলো, এই ছাত্রদল ঢুকতে পারলো না। হ্যাঁ, এবং ওখানে কিন্তু সেদিনও ওই গুপ্ত শিবির ছাত্রলীগ মিলে তাদেরকে প্রতিহত করলো। তো আমার কথা হচ্ছে যে এই ছাত্রদলের যে ছাত্ররা, তারা তো হলের সাথেই কোনো ছাত্রছাত্রীর সাথেই সংযোগ ছিল না। আচ্ছা আজিজ ভাই, আমরা একটু শাহেদ আলমের কাছে যেতে চাই। হুমায়ুন আহমেদের একটা ধারাবাহিক নাটক বাংলাদেশ টেলিভিশনে চলেছিল এরশাদ সাহেবের সময়। এই হুমায়ুন আহমেদের এই বহুব্রীহি নাটকটার নাম ছিল, এই বহুব্রীহি নাটকের একটা চরিত্র ছিল টিয়া পাখি, এবং হুমায়ুন আহমেদ ওই টিয়া পাখির মুখ দিয়ে একটি শব্দ উচ্চারণ করিয়েছিলেন, সেটা হলো তুই রাজাকার। এবং এই শব্দটা 2013 সালে শাহবাগে যারা আন্দোলন করেছিলেন, তারা যখন কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তার প্রতিবাদে তারা এই আন্দোলনটা করেন শাহবাগে, তার ফাঁসির দাবি করেছিলেন। তখন তারা স্লোগান দিয়েছিলেন, কতে কাদের মোল্লা তুই রাজাকার, গতে গোলাম আজম তুই রাজাকার। এরপরে দৃশ্যপট 2024 অনেক গুম খুম করার পরে যখন শেখ হাসিনা, গুম খুমের নায়ক শেখ হাসিনা যখন বললেন যে মেধা কি শুধু মুক্তিযুদ্ধের রাজাকারদের নাতিপুতিদের, মুক্তিযুদ্ধ নেই, এই যে রাজাকারদের নাতিপুতি একই শব্দ উচ্চারিত হলো তার কাছ থেকে। তার সাথে সাথে আমরা দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে রাত 12টার সময় রোকেয়া হল থেকে ছাত্রীরা সব বেরিয়ে স্লোগান দিলেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। এবং এই স্লোগানের পরে আন্দোলন তুঙ্গে গেল এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই যে 1 বছরের মাথায় যে ডাকসু নির্বাচন হলো, সেইখানে আমরা দেখলাম যে এই শিবির প্যানেল পূর্ণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেল। তাহলে কি আমরা মনে করি যে এই প্রজন্ম এই শিবিরকে আর রাজাকার বলতে চাচ্ছে না? ধন্যবাদ, খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। তো আমি শুরু করব যে ডাকসু যে নির্বাচনটা হলো, এটার ফার্স্ট একটা স্টেপ ছিল যে একটা নির্বাচন এই সরকারের আমলে হলো। তো এক্ষেত্রে আমি প্রথমে আমাদের এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবেও যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাবো। এখন প্রশ্ন হলো, আপনার প্রশ্নটা শুরু থেকে আসি। সো রাজাকার যে ট্যাগিং এর রাজনীতি, এটা প্রথমত আমরা এনডিএম এর পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো ট্যাগিং এর রাজনীতিতে আমরা বিলিভ করি না। সো এরপরে আমরা আসছি যে শেখ হাসিনা যে কথাটি বললেন, ওই কথাটাতে আসছি। উনি বলেছিলেন যে এই সরকার এই মুক্তিযুদ্ধের নাতিপুতিরা হবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে। সেখানে উনি ঢালাওভাবে যে কোনো আন্দোলনকারীকে, এবং এটা তার একটা ট্যাগিং রাজনীতি ছিল, গত 15 বছর ধরে আমরা দেখেছি যে উনি
যখনই আসতেন মানুষকে রাজাকার ট্যাগ দিয়ে, জামাত শিবির ট্যাগ দিয়ে, বা ইভেন বিএনপি এবং অন্যান্য দলকেও রাজাকারের মধ্যে ফেলে একটা ট্যাগিংয়ের রাজনীতি, একটা বিজনেস চালু করেছিলেন, যেই বিজনেসের আমরা দেখেছি যে এটার শিকার অনেক মানুষ হয়েছে, অনেক রাজনৈতিক দল হয়েছে। ওখান থেকে আমরা দেখলাম যে সাধারণ ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ ছিল এবং সেই ক্ষোভ থেকেই কিন্তু এটা জনমানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যে গত 17 বছরে মানুষ যে সাফারিং করেছে, প্রত্যেকটি রাজনৈতিক দল, সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমে এসেছিল। এটা কোনো একক স্টুডেন্টদেরও কৃতিত্ব না, কোনো একক রাজনৈতিক দলেরও কৃতিত্ব না, এটা সাধারণ জনমানুষের কৃতিত্ব ছিল। তো এখান থেকে ডাকসুর নির্বাচনটা যখন হলো, এখানে প্রথমত এখানে বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ একটা খুব ভালো কথা বলেছেন যে এটা তো শিবিরের ছিল না, এটা ছিল সম্মিলিত ঐক্য পরিষদ নামে তারা করেছে। তো এখানে হ্যাঁ, রাজনীতিটা মানে শিবিরেরই কন্টেস্টেন্টরা ছিল। তো এখানে দেখতে হবে যে গত 1 বছরে হয়তো তাদের সাংগঠনিক দক্ষতা বেটার ছিল এবং তারা হয়তো রিচ করতে পেরেছে সাধারণ স্টুডেন্টদের কাছে। এবং এটার সাথে কিন্তু আবার আরেকটা রাজনীতিও জামাত বা শিবির ওনারা করার চেষ্টা করছেন, সেটা হলো যে এটা দিয়ে তারা দেখাতে যাচ্ছেন যে ন্যাশনাল ইলেকশনের এটা একটা প্রতিফলন, এখানে এটা ছোট একটা নির্বাচন। সো বেসিক্যালি অনেকে এটাকে পয়েন্ট আউট করার চেষ্টা করছেন যে এটা একটা ন্যাশনাল ইলেকশনের সাথে এটার একটা সম্পর্ক আছে, প্রতিফলন এই ধরনের। এবং আমি আজকে সকালে একটা প্রোগ্রামে একজন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা উনি বলে গেলেন যে এটা নাকি একটা টেস্ট কেস নির্বাচনের জন্য। তো এটাকে আমি মানে কমপ্লিটলি মনে করি যে এটা একটা জোক। কেন জোক? কারণ হচ্ছে এখানে একটা 40,000 স্টুডেন্টের একটা নির্বাচন, আর সেখানে আমি 10-12 কোটি মানুষের একটা নির্বাচন করব, ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই ভাই। এইটা কমপ্লিটলি একটা পার্টিকুলার এজ, সেক্স এবং পার্টিকুলার স্টুডেন্টদের নিয়ে একটা নির্বাচন হয়েছে। সো সেইটার প্রতিফলন কেন ওইটা হবে? ওইটার সাথে ন্যাশনাল ইলেকশনের সাথে এটার কোনো সম্পর্ক থাকার কোনো কোয়েশ্চেনই আসতে পারে না, প্রথমত। দ্বিতীয়ত ন্যাশনাল ইলেকশন, আপনাকে একটু থামাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় যে দ্বিতীয় সংসদ। কারণ হলো যে ঢাকা, আমাদের যে ইতিহাস আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতিটা হয় সেই রাজনীতিটাই কিন্তু দেশের রাজনীতির উপর প্রভাব বিস্তার করে। যেরকম 52-তে দেখেন, 71 সালে যে আমরা স্বাধীনতা যুদ্ধে যাই, এটাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির থেকেই তৈরি হয়েছিল। তারপরে 90-তেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররাই কিন্তু এই আন্দোলনের সামনে ছিলেন। 24-এ যে আন্দোলন হয়েছে এটাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির থেকে। সুতরাং ঢাকা ইউনিভার্সিটির রাজনীতি দেশের রাজনীতিতে প্রভাব ফেলবে না, এটা বলা কিন্তু কঠিন। না, এখানে প্রভাব ফেলতে পারে, কিন্তু মানে এটাকে যদি আমরা মানে এটা আমরা বলতে পারি যে হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির একটা সিগনিফিকেন্স আছে, কিন্তু তাই বলে এটার সাথে আসলে ওটাকে তুলনা করা মানে হচ্ছে আমার একটা বালতির পানি আর সমুদ্রের পানির মধ্যে তুলনা করা। তো এখানে আপনি যেটা বললেন 1990 সালের পর থেকে, 1990 সালে জনাব আমানুল্লাহ আমান সাহেব ছিলেন এবং খায়রুল কবির খোকন সাহেব ছিলেন। এরপরে ডাকসুর নির্বাচনের আমাদের একমাত্র মানে যার নাম মানুষ জানেন তিনি হলেন নুরুল হক নূর সাহেব। তো এর মাঝে না ডাকসুতে নির্বাচন হয়েছে, না কোনো নেতা বের হয়েছে। এর মধ্যে ছাত্রদল বা ছাত্রলীগের কতজন বা ছাত্র শিবিরের কতজন সভাপতির নাম আমরা জানি না। এবং অন্যান্য রাজনৈতিক দলেরও যেসব ছাত্র ঐক্য এবং অন্যান্য বাম দল কেউই কিন্তু ফ্রন্টে আসতে পারেন নাই। সো এখন কিন্তু বাংলাদেশে গত 90s-এর পর থেকে, 90s-এ আপনি চিন্তা করে দেখেন যে তখন কিন্তু জোনাল মানে রিজিওনালও একটা পলিটিক্স ছিল, যে কোনো একটা পার্টিকুলার পার্টি একটা সার্টেন এলাকাতে তাকে কেউ হারাতে পারবে না। এখন কিন্তু সেটা না, এখন কিন্তু একটা মার্কার রাজনীতি হয়ে গিয়েছে। তো এই যে রাজনীতিটা, এটার সাথে একটা সার্টেন ছোট্ট 40,000 মানুষের নির্বাচনকে এখনকার পার্সপেক্টিভে 2025 সালে এসে মেলানো ডিফিকাল্ট। এবং আপনি যেটা বললেন যে 24-এর যে আন্দোলন সেটা শুরু হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু এটার শেষ কিন্তু হয়েছে সাধারণ জনগণের মধ্যে দিয়ে। এবং এখানে অনেক মানুষের ক্ষোভ ছিল, অনেক মানুষের দুর্দশা ছিল যারা রাস্তায় নেমে এসেছিল। সো স্টার্টিং পয়েন্ট হতে পারে, কিন্তু সেটা শুধুমাত্র স্টার্টিং পয়েন্ট, সেটা এন্ডিং পয়েন্ট বা মিড পয়েন্টও আমি বলবো না। না, আমার যে প্রশ্নটা ছিল সেটার উত্তর আপনি দেন নাই। আমার প্রশ্নটা ছিল যে এই যে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা তারা যে এই যে ছাত্র শিবির জানার পরেও তাকে ভোট দিল, তাহলে কি আমাদের যে আগে যে একটা রক কাটা ভীতি ছিল, তারপর রাজাকার ভীতি ছিল, আমরা যে মনে করতাম তারা রাজাকার রক কাটে, এই ভীতিটা কি এখন আর নাই?
এটা আমি বলবো যে আমি যেটা বললাম যে মানে আমরা আসলে ট্যাগিং এর রাজনীতিতে বিশ্বাস করি না। সো একটা মানে এটা কি শুধু আপনি নাকি ঢাকা ইউনিভার্সিটির সব ছাত্রছাত্রী? এটা আমি জাস্ট মানে এনডিএম এর পক্ষ থেকে বলছি যে আমরা ট্যাগিং এর রাজনীতিতে বিলিভ করি না। তো এক্ষেত্রে আমি যদি ইয়েতে আসি আপনার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের আসি, এখন আপনি যদি ওভারঅল জেনজিকেই বলেন তো জেনজির কিন্তু একটা বৈশিষ্ট্য হলো তারা অনেকে যে পুরানো ইতিহাস এত কিছু চিন্তা করে না, তারা চিন্তা করে পার্টিকুলারলি প্রেজেন্টে কি হচ্ছে। তো আমাদের কাছে কিছু ইনফরমেশন বা কিছু এসেছে যে জামাত সাংগঠনিকভাবে অনেক স্ট্রং ছিল এবং তারা স্টুডেন্টদের কাছে 1-to-1 রিচ করেছে। সো এক্ষেত্রে আমি বলবো না যে এটা তাদের ওই রাজাকার ট্যাগিং যেটা ছিল বা রক কাটা ট্যাগিং ছিল ওইটার সাথে এটা সম্পর্কযুক্ত। এটা হচ্ছে পার্সোনালি তাদেরকে পছন্দ করেছে বলেই হয়তো তাদেরকে ভোট দিয়েছে। সো এক্ষেত্রে সেই জায়গাটাতে তারা পৌঁছাতে পেরেছে, সেই জায়গাটাতে তারা পৌঁছাতে পেরেছে, সেই জায়গাটাতে হয়তো তারা সফল। তাদেরকে সেজন্য আমরা অলরেডি বলেছি যে আমরা তাদেরকে অভিনন্দন দিচ্ছি। বাংলাদেশের রাজনীতি ইতিবাচক অবশ্যই হওয়া উচিত। আজিজ ভাই আপনার কাছে আসি, যে বিএনপি এবং জামাত এটাকে একসাথে বলা হতো। শেখ হাসিনা সবসময় বলতো জামাত বিএনপি, বিএনপি জামাত, এর বাইরে বলা হতো না। তো এই 16 বছর ধরে আমরা বিএনপি জামাত একসাথে আন্দোলন করলেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্টকে তাড়ালেন। এরপরে যে প্রথম নির্বাচন, এটা সেই নির্বাচনে এই বিএনপি জামাত ফার্স্ট হলো 100 মার্ক নিয়ে, আর বিএনপি সেকেন্ড হলো 40 মার্ক নিয়ে। এই যে বিশাল দূরত্ব, এটাকে আপনি কি দেখেন? আমি আলোচনা করছি, আমি আগেই বলেছি পরিকল্পনা এবং কৌশলে হেরে গেছে। কারণ ছাত্রদল ইউনিভার্সিটিতেই ছিল না, আর শিবির গুপ্ত শিবির হয়ে ইউনিভার্সিটিতে ছিল। তারা সরাসরি ছাত্রদের সাথে মেলামেশা করছে, 1-to-1 কথা বলেছে, এবং তারা মিশনারিজ ওয়ার্কের মতো ওয়ার্ক করেছে। কার কি প্রয়োজন, যেমন ধরেন নির্বাচন শেষে ভিপি যিনি নির্বাচিত হলেন তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছেন, সংক্ষেপে বলেছে যে আমার ভাই, আমি ডাকসুর ভিপি হই নাই, আমার যে বড় ভাই ছিল সে বড় ভাই, যে ছোট ভাই ছিল ছোট ভাই, যে বোন ছিল বোন। আমি ইউনিভার্সিটিতে এমনকি কারো যদি কোনো পারিবারিক সমস্যাও হয় আমরা পাশে আছি। তার মানে এটা কিন্তু একটা সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্কের মতো হয়ে গেছে বিষয়টা। এখন 1, 2 হচ্ছে ধরেন আমি যেটা বলছিলাম যে ছাত্র দলের ছেলেরা ইউনিভার্সিটিতে ছিল না, তারা দেখেন প্যানেল দিছে আগের দিন, যেদিন লাস্ট ডেতে প্যানেল ঘোষণা করছে, অর্থাৎ তারা পরিকল্পনা করে। এটা কি আপনি ছাত্র দলের সাংগঠনিক দুর্বলতা মনে করেন নাকি কার দুর্বলতা? কারণ হলো আমরা দেখেছি যে অনেকে এখন অ্যানালাইসিস করে বলছেন যে জামাতের যে শিবিরের যে যারা ভিপি হবে, জিএস হবে, এদের পরিচয় জানা হয়ে গেছে 6 মাস আগের থেকেই, এবং 6 মাসের মধ্যে সবাই তারা কাজ করছে। কিন্তু বিএনপির সিদ্ধান্ত নিতে এত সময় লাগলো কেন? সময় লাগলো এই জন্যই বলছে যে এখানে নির্বাচন তো আপনার প্যানেল তৈরি করা হয়, কিন্তু পার্টি ভিত্তিক কিন্তু নির্বাচন ডাকসুর গণতন্ত্রে নাই, যে ছাত্র দল করতে হবে, ছাত্র শিবির করতে হবে, বলা হয় নামে হয় অমক অমক প্যানেল, এইভাবে একটা কিছু ছাত্র, রেগুলার ছাত্র ইলেকশন করবে। তো রেগুলার ছাত্র তো ছাত্র দলের কম, সবটা আউট অফ দ্য ইউনিভার্সিটি। তাহলে আপনার কথা যেটা বোঝা যাচ্ছে যে ছাত্র দল এই 16 বছরে দূরত্ব তৈরি হয়েছে। আর নির্বাচনের সময় যেটা হয়েছে আমার কাছে মনে হয়েছে দুর্বল হয়ে গেছে কিনা না, ছাত্র দল আপনার ভেবেছিল হয়তো ছাত্রলীগের কিছু ভোট বাইরে আছে টাছে পাবে, কিন্তু কয়েকজন ছাত্রলীগের ছেলেরা কিন্তু মেসেজ দিয়েছে যে ছাত্র দলকে ভোট দেওয়া, সাথে সাথে ছাত্ররা উল্টায় গেছে। তারা কিন্তু ওই গেস্ট রুম কালচার, টর্চার সেল, গণরুম এগুলোতে ফেরত যেতে চায় নাই। আর বরাবরই ছাত্র লীগ এবং ছাত্র দলের মধ্যে সবসময় কিন্তু আগাগোড়াই কিন্তু মোটামুটিভাবে বল প্রয়োগের রাজনীতি হয়েছে। তখন কিন্তু এই ছাত্র দলের সাধারণ ছাত্রছাত্রীরা ছাত্র দলের ভিতরে ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখতে পাইছে, যে যদি ছাত্র দল ক্ষমতায় আসে আবার সেই পুরানো অবস্থা ফেরত আসতে পারে, এটাও একটা কারণ। সুতরাং এই নানাবিধ কারণে 2 হলো আপনার বিএনপি এবং ছাত্র দলের যারা ছেলেরা এরা সিলভার কাপের মতো পানির উপর দিয়ে ভাসছে। আপনি বলেন বিএনপির নেতারা কর্মীরাও ওই ঢাকার ব্রিজের পাশে ছিল,
জাতীয় জামাতেরও ছিল, কিন্তু এরা কিন্তু কেউ কোনো সার্ভিস দেয়নি। তো এমনকি দেখা গেছে, এটাও অভিযোগ করেছে ভিপি প্রার্থী, মানে ছাত্র দলের, সে বলছে যে সিনিয়র ভাইরা চায় নেই আমরা নির্বাচিত হই, অর্থাৎ জুনিয়ররা নেতা হয়ে যাক। ডাকসুতে ইলেক্টেড হলে হরেক রকম সমস্যা তৈরি হয়েছে। তৈরিতে আমার মনে হয় ছাত্রদল ফাঁদে পড়ছে, এবং শিবিরের এত ভোট আছে এটাও ভাবার কারণ নেই। কারণ হচ্ছে তাদের কৌশল এবং পরিকল্পনার ভিতর দিয়ে তারা জিতছে, ভোটগুলো পেয়ে গেছে। সিচুয়েশন, একটা করে ইস্যু তৈরি হয়েছে, তাদের পক্ষে চলে গেছে, একটা ইস্যু তৈরি হয়েছে, তাদের পক্ষে চলে গেছে। বিএনপির নেতা, ছাত্র নেতারা দাবি, মানে অভিযোগ করছে যে ছাত্রদল গুপ্ত রাজনীতি করেছেন। এই যে একটা শব্দ, শিবির, আমি নিজেও তো বলি শিবির গুপ্ত রাজনীতি করেছে। 5ই আগস্টে পরিবর্তনের পরে জি, ঢাকা ইউনিভার্সিটির ভিসি সবাইকে ডাকছে, ছাত্র নেতাদেরকে। হ্যাঁ, তখন ডেকে যে সামনে নির্বাচন দেওয়া যায় কিনা এটা আলোচনা করতে গিয়ে, এই তুমি কে? আমি ছাত্র শিবিরের ঢাকা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট। এর থেকে নাম আসছে গুপ্ত শিবির। আচ্ছা, সে কিন্তু ছাত্রলীগের সাথে হয়ে আন্দোলন করছে না, কিন্তু ছাত্রলীগের সাথে যখন সে আন্দোলন করেছিল তখন কি সেই ছাত্রলীগের পরিচয়, না, ছাত্রলীগের পরিচয় আমি বলছি যে ছাত্রলীগের সাথে ছাত্রলীগের পরিচয় যখন সে আন্দোলন করছিল তখন তার অ্যাটিটিউডটা কি ছাত্রলীগের মতনই ছিল? একেবারে পুরোপুরি হেলমেট বাহিনী, ওই রামদা টামদা পুরো হেলমেট বাহিনী ছিল। আচ্ছা, তারপর যা করছে তাই করছে। তারপরেও যখন শিবির বলেছে তখন এরা তাকে না, শিবির বলেছে তখন স্টার্ন হয়ে গেছে। তখন কিন্তু এই বিষয়টা খুব আলোচিত হয়েছে। ওখান থেকে নামকরণ হয়েছে গুপ্ত শিবির। এখন প্রশ্ন হচ্ছে, গণতান্ত্রিক আপনার রাজনীতিতে গুপ্ত রাজনীতি চলে কিনা? তাহলে তো হরকাতুল জেহাদ, জেএমবি এদেরকেও তো তার এখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাহলে তাকে আপনি গ্রেপ্তার করবেন কেন? যদি গুপ্ত রাজনীতি চলতে পারে তাহলে ওটা চলবে কেন? আমার কথা হচ্ছে, প্রকাশ্য রাজনীতিতে যারা প্রকাশ্য গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করবে তাদেরকে অবশ্যই ওপেন রাজনীতি করতে হবে, পরিচয় দিয়ে রাজনীতি করতে হবে। গুপ্ত হলে তিনি ব্যান্ড, তিনি মানে আউটলট, সোজা কথা। তো সুতরাং এই জন্য আমি বলছি যে এটা তাদের ওয়ার্কটা, আমি ওয়ার্ক এবং কৌশল, এই জায়গায় কিন্তু ছাত্রদল হেরে গেছে। আর 2 হচ্ছে, ছাত্রদলের আসলে ঢাকা ইউনিভার্সিটিতে রুট খুবই দুর্বল ছিল। আপনি দেখেন, আগে ছাত্রদল দেখেছি, ছাত্রদল এত তেজি সংগঠন ছিল, এক ছাত্রদল দল কিন্তু কাঁপায় ফেলতো। এখন ছাত্র দল তৈরি করে কি, আপনার একজন, আমার একজন, ওনার একজন নিয়ে কমিটি করে দেয় ঢাকায় বসে। তো ছাত্র দল কি আর ছাত্ররা তৈরি করে? ছাত্ররা লাইন, এই জন্য আগে ছাত্র দল কিন্তু সেই আগের ছাত্র দল নাই, সেরকম নাই। আচ্ছা, আমরা একটু ব্যারিস্টার সাহেবের কাছে যাই। বিএনপি নেতাদের অনেকেই মনে করেন যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থন পেয়েছে শিবির, এটাকে আপনিও মনে করেন কিনা? হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই এটার একটা ভ্যালিডিটি আছে, এটা যেমন একরকম। তো আমি এর সাথে আরেকটু অ্যাড করব, যেটা যে আমার কাছে মনে হয় এখানে পরিচয়ের বাইরে অনেকটা ছিল 1-to-1, মানে ওই পার্টিকুলার যারা শিবির কিন্তু অনেক আগে থেকে তাদের প্যানেল ঘোষণা করেছে এবং তারা অনেক আগে থেকে কাজ করছিল। তো আজিজ ভাই যেটা বলেন যে ছাত্রদল কিন্তু একদম শেষ মুহূর্তে প্যানেল ঘোষণা করে, সো ওরা কিন্তু 1-to-1 অনেক কাজ করেছেন, এবং 1-to-1 যারা কাজ করেছেন তাদের ব্যক্তিগত জনপ্রিয়তাও কিন্তু এখানে একটা ইস্যু ছিল। সো এটা কিন্তু মার্কার রাজনীতির চেয়ে ব্যক্তিগত জনপ্রিয়তাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এখানে। কারণ আপনি যদি দেখেন, দিন শেষে জেনজি কিন্তু মানে এমন না যে তারা পুরানো কথা ভুলে গিয়েছে, হ্যাঁ তারা হয়তো বর্তমান নিয়ে অনেক বেশি ফোকাসড, বাট জামাত বা শিবিরের ৭১-এর ভূমিকা বা সেটা নিয়ে তাদের কোনো পাবলিক অ্যাপোলজি ইস্যু না করা, এই কোশ্চেনগুলো কিন্তু এখনো আনরিজলভ রয়ে গিয়েছে। না, কিন্তু সেটা আপনি তো বললেন যে সেটা নিয়ে এখন আর নতুন প্রজন্মের মাথা ব্যথা নাই। রাজাকার থাকলে তার বাবা ছিল, নতুন প্রজন্ম যে সে তো আর রাজাকার না, এই জিনিসটা তো। কিন্তু সেক্ষেত্রে আবার কিন্তু জামাত শিবিরেরও উচিত যে তাদের ওই জায়গাটাতে একটা পাবলিক অ্যাপোলজি ইস্যু করে ক্লিয়ার হয়ে আসা, যাতে করে এখানে আর কনফিউশনের সুযোগ না থাকে। কারণ এই কনফিউশন কিন্তু চলতে থাকবে, ট্যাগিং এর রাজনীতি কিন্তু বাংলাদেশে বন্ধ হবে না। হয়তো আমার দল করে না, কিন্তু আরো অন্যান্য অনেক দল করতে পারে। কিন্তু মানে ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কি এদেরকে ভোট দিয়েছে? অবশ্যই আমরা মনে করি, কারণ ব্যবধানটা যেরকম এটা কিন্তু আসলে বাস্তবিক চিত্র তুলে ধরছে বলে আমরা মনে করি না। এক্ষেত্রে এটা মির্জা আব্বাসও বলছেন যে তারা গোপনে গোপনে ছাত্রলীগের সাথে যোগাযোগ করে তারা এই ভোটটা নিয়েছেন।
এটা আপনি বিশ্বাস করছেন? হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করি যে অবশ্যই একটা সাপোর্ট ছিল, না হলে আপনি চিন্তা করে দেখেন যে এই ধরনের ব্যবধান হওয়ার কিন্তু প্র্যাকটিক্যালি বা আমরা যেভাবে চিন্তা করছিলাম যে একটা ক্লোজ কন্টেস্ট হবে, সেটা কিন্তু হয়নি প্রথমত। দ্বিতীয়ত আমরা যদি একটু মানে মেইন ফোকাসে আসি, ছাত্র রাজনীতিটার মানে মেইন দরকারটা কেন, যে ছাত্ররা তাদের একটা তাদের যে বিশ্ববিদ্যালয় বা তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানটাতে বেটার কি করতে পারে, সেটা রিসার্চ ফ্যাসিলিটিস, তাদের প্রত্যেকটা আবাসন ফ্যাসিলিটিস, এইসব জিনিস নিয়ে হওয়া উচিত রাজনীতি। কিন্তু বাংলাদেশের ছাত্র রাজনীতিটা ওভার দ্য ইয়ার্স আস্তে 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 এমন পর্যায়ে চলে গেছে যে এটা ন্যাশনাল পলিটিক্স, যে ছাত্র এটা আসলে মানে স্পেশালি গত ফ্যাসিস্ট সরকারের আমলেই হয়েছে, যে মানে এটা আগেও ছিল, বাট ফ্যাসিস্ট সরকারের আমলে যেটা হয়েছে যে আমার পরিচয় হলো ভাই আমি ছাত্রলীগের অমুক, অথবা আমি ছাত্রলীগের অমুকের ভাই, চাচা, মামা। তো এই জায়গাটাতে এসে এখন কিন্তু আমরা একদিনে সরে যেতে পারবো না। তো এখানে আমি জাস্ট আমার এনডিএম এর মাননীয় চেয়ারম্যানের একটা কথা কোট করব, যে ছাত্র রাজনীতি কিন্তু আসলে ন্যাশনাল পলিটিক্সের জন্য না। ছাত্র রাজনীতি শুধুমাত্র ছাত্রদের তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি, তাদের আমরা আজকে এই যে আমাদের র্যাঙ্কিং এ নাম আসে না কেন ইউনিভার্সিটি, কারণ ছাত্ররা এটা নিয়ে বদার্ড না, বা তার ক্লাসরুম কেন আরো বেটার হচ্ছে না, তার আবাসন ব্যবস্থা কেন বেটার হচ্ছে না, কেন কোনো রিসার্চ ফ্যাসিলিটিস নাই, এগুলো নিয়ে তারা চিন্তিত না। চিন্তিত হচ্ছে ভাই আমি ওই পদ পাবো। ওই জায়গাটাতে এসে কিন্তু আমরা দেখছি যে কারোরই কোনো চিন্তা নাই। তো এই ক্ষেত্রে মানে এটা যে দলই হোক, তাদের আসলে ফোকাসটা হওয়া উচিত ছাত্রদেরকে নিয়ে, নট দ্যাট আমি ন্যাশনাল পলিটিক্স অমুক হব তমুক হব। আরে ভাই রাজনীতি করবেন এটা মানে সবার জন্যই, যে নিজের একটা বেস বানায় তারপর রাজনীতি করেন। আমি কিছুই না, কিন্তু আমি অমুক এত বড় নেতা, কিন্তু আমি কিছুই না, আমি 15 বছর ধরে একই সাবজেক্টে পড়ছি। এটা করলে তো দেশের তো উন্নতি করতে হলে আমার আগে নিজের উন্নতি করতে হবে। আপনার কথা হলো যে ছাত্র রাজনীতি হওয়া উচিত, সেখানে তাদের ইউনিভার্সিটির সমস্যা, ছাত্রদের সমস্যা নিয়ে, এবং তার মধ্য দিয়ে সে নেতৃত্ব দেওয়ার একটা প্র্যাকটিস সেখান থেকে পড়বে, পরবর্তীকালে জাতীয় আজিজ ভাই আপনার কাছে আসি, যদি ডাকসুতে ছাত্রলীগ ভোট দিয়ে থাকে শিবিরকে, তাহলে জাতীয় নির্বাচনে কি এরকম আওয়ামী লীগ ছাত্রলীগের কি ভোট দেওয়ার সুযোগ আছে? আমি দুটো পয়েন্ট বলবো, একটা ব্যারিস্টার সাহেব বলছে আর একটা এটার উত্তর দিচ্ছে। মির্জা আব্বাস সাহেব যে বলছেন, উনি বলেছেন যে ছাত্রলীগ তাদের সাথে ভোট দিছে, শিবিরকে ভোট দিছে। আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে ভারতপন্থীরা হেরে গেছে, কিন্তু জগন্নাথ হলে কিন্তু ছাত্রদল বেশি ভোট পাইছে। কেন মিলল না? তো যদি ছাত্রলীগ শিবিরকে ভোট দেয় তাহলে জগন্নাথ হলে তো শিবির যেটা ছিল উচিত ছিল। ভোট পায়নি তো, অল্প ভোট পেয়েছে। কোথায়? মানে শিবির জগন্নাথে, ওইটাই শিবিরে 10টা না। আমার বক্তব্য হচ্ছে যে ওখানে তো যেটা উচিত ছিল শিবিরের, ছাত্রলীগই যদি ভোট দেয়, কারণ জগন্নাথ হলে তো আপনার সব আপনার মাইনরিটি হলের সদস্য, সেখানে 10টা ভোট পেয়েছে, সেখানে তো ভোট পায় নাই। তার মানে এটা ঠিক না, ভারতপন্থীরাও ফেল করে নাই আর ছাত্রলীগও ভোট দেয় নাই, ইস্যু ভিত্তিক ভোট উলটপালট হয়েছে। আমার এইটা হলো একটা বক্তব্য। দুই হলো আরেকটা বলছে যে শিক্ষা, দেখেন সক্রেটিস বলছিল যে উচ্চ শিক্ষালয় অর্থাৎ বিশ্ববিদ্যালয় হয় জ্ঞান বিকাশের জায়গা, ক্ষেত্র। আর আমাদের দেশে একটা কনসেপ্ট আছে যে বিশ্ববিদ্যালয় হলো নেতা তৈরির কারখানা। সারা বিশ্বের স্বাধীন দেশ আছে 195টা, 150টা ইউনিভার্সিটিতে মোটামুটি ভাবে ছাত্র সংগঠন হয়, কিন্তু কোথাও কিন্তু রাজনৈতিক দলের এরকম মানে অনুগত কোনো ছাত্র কোথাও নাই। এই যে আমেরিকা ইসরায়েলের ভিতরে সব বিশ্ববিদ্যালয়তে বেরিয়ে গেছে না, তারা কোনো সংগঠনে আমব্রেলা গেছে, ছাত্ররা সমালোচিত হয়ে বেড়ে গেছে এরকম। তা আমার কথা হচ্ছে যে আপনি যেটা বললেন, যে উদাহরণটা আসছে, ধরেন এই যে আপনার মান্না ভাই হয়েছিল 2 বার আপনার ভিপি, আবার আমান খোকন হয়েছে ভিপি। এরা কি খুব বেশি বড় নেতা হয়ে গেছে? জাতি কি তাদের উপরে পুরো নির্ভর করছে? ওইটার কেন হয়েছে? স্বাধীনতা যুদ্ধের সময়ে যে ডাকসুর রোল প্লে করছিল, তখন ডাকসুর যে প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বলা হতো 4 খলিফা। এই 4 জনের কারণে এই গুরুত্বটা বাড়ছে, এবং প্রত্যেকটা আন্দোলনে ডাকসুই না, শুধু ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা সবসময় আগে থেকেছে। এই কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ধরেন পশ্চিমা দেশে কোথাও তো এইভাবে ছাত্র নাই। আপনি জানেন আমার ছেলে ক্যাডেট কলেজে পড়ছে,
ওখানে তো ইলেকশন করে হয় নাই, ওখানে তো টিচাররা, আপনি জানেন তো ক্যাডেট কলেজের সব ক্যাডেটের কর্নেল সাহেব হচ্ছে ওখানে পারফরমেন্স দেখে হাউস প্রিফেক্ট এই নেতা ভিপিপি এরকম বানায় দেওয়া হয়, তাদের খারাপ করে? খারাপ করে না। আমার কথা হচ্ছে যে এই ছাত্রদেরকে ধরেন, এই যে এখন এই সরকার আসার পরে আপনার চতুর্থ শিল্প বিপ্লব, যেখানে বিজ্ঞান আপনার প্রযুক্তি মানুষকে রিপ্লেস করতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র বসায় দিছে, প্রত্যেকটা কমিশনে ছাত্র বসায় দিছে। বলেন তো দেখি, কোনো আন্দোলনে, সব আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল, নেতৃত্ব দিয়েছে। এই এনসিপির নেতারা যত বিতর্কিত হয়েছে, এত বিতর্কিত কেউ হয়েছে? আমি তো বলবো চতুর্থ শিল্প বিপ্লবে আমাদের ছাত্রদেরকে শিক্ষা বিমুখ করে ফেলছে এই সরকার। অর্থাৎ আগামী 10 বছর পরে আপনারা দেখবেন আমাদের এই শিক্ষা কোনো প্রবাসেই কোনো লোক নেবে না, কারণ প্রযুক্তির পিছনে লোক দরকার। আমাদের দেশে গার্মেন্টসে রোবট কাজ করে, মানুষ নাই। ম্যানেজমেন্টে কয়েকটা ছিল, এই যে এই ইউনূস সরকার আসার পরে ভারতীয় এরাও ভেঙে গেছে, ওদের কাছে যা শিখছে তা দিয়ে চলে, ফার্নিচারে আছে এরকম। আমি ব্যাংককে চিকিৎসা গেছি, সামিটোপিস হসপিটাল, ছোট একটা হসপিটাল, এটার বিল্ডিংটাই করা হয়েছে যাতে রোবট একা চলতে পারে, এবং সে 4তলা বিল্ডিংয়ে একা রোবট যাইতেছে, একটা রোবট পুরা হসপিটাল ক্লিন করে। হ্যাঁ, ওখানে অন্তত 50টা ক্লিনার লাগতো। তা আপনি কোথায় আপনি প্রবাসী দিবেন? এই জন্য আমি বলছি যে আমরা যে আমাদের যে কনসেপ্ট, এটাতে পরিবর্তন আনতে হবে। কারণ ছাত্ররা সব দলের ভিতরে, ধরেন এখন ডাকসুর যেটা হলো, এখানে মাইনাস পয়েন্ট দেখেন দুইটা আমি আইডেন্টিফাই করি। একটা হলো এনসিপি অভ্যুত্থান ঘটাইছে, এনসিপির লোকরাই ছেলেরাই করেছে, এনসিপির রেজাল্ট ডাকসুতে খুব খারাপ, এটা হিসাবে নাই। 2 হচ্ছে এই যে শিবির ডাকসুতে আসলো, প্রত্যেকটা প্যানেল স্বতন্ত্র থেকে শুরু করে সবাই এর বিপক্ষে অবস্থান পাশ করছে। এখন এই ডাকসু যে আপনি বললেন যে সব আন্দোলনের নেতৃত্ব দেয়, কোনো আন্দোলন এই ডাকসু করতে পারবে না, কারণ কোনো সংগঠনের কোঅপারেশন পাবে না, কারণ শিবিরের নেতৃত্বে কোনো আন্দোলন করবে না তারা। দেখবেন এটা সময় লাগবে, আসতে পারে, ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে গেল, সেটা পরের ব্যাপার। এখন এর থেকে শুরু করে ইসলামিক রাজতন্ত্র যদি কায়েম করতে পারে, রাজতন্ত্র না, ইসলামিক শাসন ব্যবস্থা যদি না, আমি যে প্রশ্নটা করেছিলাম যে যদি আপনি যেটা বলছি, আমি বলি যে ধরেন আমি ওনার সাথে এই কথায় একমত। ধরেন এটা মাত্র 40,000 ভোট, একটা কনস্টিটিউয়েন্সিতে একটা ইউনিয়নের সমান ভোট নাই, 1। 2 হচ্ছে এখান থেকে শিক্ষার বিষয় হচ্ছে নির্বাচনের প্রক্রিয়াটা কিন্তু কিছুটা ইনফ্লুয়েন্স করবে। কারণ হচ্ছে যে এই যে এখানে যে শিবির জিতলো, যে পদ্ধতি আমি বললাম যে কৌশল এবং পরিকল্পনায় জিতছে, এখানে ভোট বেশ কম না, ছাত্র শিবিরের এত ভোট নাই, কিন্তু কৌশল করে জিতে গেছে সাধারণ ছাত্রদের। এই যে এখন যে আপনার জেএনজি বলেন বা এই যে তরুণরা বলেন, তরুণদের ইমোশনটাকে কাজে লাগাতে পারছে, সময় উপযোগী পদক্ষেপ নিতে পারছে। আর তারা তো মিশনারিজ কাজ করে, 1 to 1 কাজ করে। যার যত, আমি ইউনিভার্সিটি চিন্তা করেন, দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ব্যাচ আমি, আমার কাছে তো তখন ছাত্রসংঘ ছিল, ছাত্রসংঘ আমার পিছনে ওয়ার্ক করছে তো সুবিধা দেওয়ার চেষ্টা করছে। এই জন্য আমি বলছি খুব বেশি। ব্যারিস্টার সাহেবের কাছে যাই। কমিউনিস্ট পার্টির সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স নির্বাচন যেটা হয়েছে সেখানে প্রশাসনিক কিছু প্রবলেমের কথা উনি তুলে ধরেছেন, তারপরে বলেছেন যে গণ অভ্যুত্থানের উত্তর তরুণ প্রজন্ম কি চিন্তা চেতনায় কোন দিকে এগোচ্ছে সেটা বিবেচনা করে আমাদের ভবিষ্যৎ পদক্ষেপ নিতে হবে। আপনি কি এর সাথে একমত কিনা? আচ্ছা, প্রথমত আমি আসলে আমরা একটু কনসেপচুয়ালি এই পুরা মানে প্রসেসটার সাথে কমপ্লিটলি একমত আমি ব্যক্তিগতভাবেও না। কারণ এক্ষেত্রে আমি মানে আমার আর্লিয়ার কথাটা একটু রিপিট করব যে ছাত্র রাজনীতির যে উদ্দেশ্য, এটা থেকে আমরা একদম যোজন মাইল দূরে। তো এখানে আজিজ ভাই যেটা বলেন আমি একটু করবো যে ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমি কিন্তু নিজেও ঢাকা ইউনিভার্সিটিতে 1 বছর পড়েছিলাম, পরে আমি ব্রিটিশ লতে চলে যাই। সো আমি এখানেও দেখেছি, আমি বাইরেও দেখেছি। সো ওয়েস্টার্ন কান্ট্রিজের থিমটা হলো ওখানে ছাত্র রাজনীতি করা হয় ইস্যু ভিত্তিক, সেখানে ন্যাশনাল কোনো ইস্যুতে ক্রিয়েট হলে তখন তারা, যেমন সে ফর এক্সাম্পল প্যালেস্টাইন ইস্যুতে আপনি দেখবেন যে প্রচুর ইউনিভার্সিটি স্টুডেন্টরা এক হয়েছে। এখানে আমরা দেখেছি যে গত 15 বছরে কীরকম টেন্ডারবাজি হয়েছে, চাঁদাবাজি হয়েছে। তো ওইটা যাতে রিপিট না হয়, এইটা ফার্স্ট স্টেপ হওয়া উচিত। এবং
আরেকটা জিনিস যেটা যে ধরেন মানে এটা এনসিপির নেতাদের বলি বা যাদেরই বলি যে ছাত্রদের পরিচয় কিন্তু নেতা হওয়া উচিত না। আমি একটা পজিশনে যাব ছাত্র হিসেবে, সেখান থেকে আমি আমার প্রফেশনও করব এবং সাথে সাথে আমি দেশকে রিপ্রেজেন্ট করার জন্য লিডারশিপেও যাব। তো আমি যদি 15 বছর 20 বছর ধরে ছাত্র থেকে ছাত্র রাজনীতি করে টেন্ডারবাজি করি আর আপনার চাঁদাবাজি করি, তাহলে দিন শেষে আমার দেশ আগাবে কিভাবে? কয়েক বছর পর তো আসলেই মানে আমরা অলরেডি গত 10-15 ইয়ার্স ধরে দেখছি যে মানে স্টুডেন্ট যারা বের হচ্ছে এদেরকে কোনো চাকরিতে নেওয়াটাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এরা বিদেশে গিয়ে দেশের নাম কি আর রিপ্রেজেন্ট করবে? তো এই মানুষগুলো মানে যা খুশি একটা পড়ায় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ তো 15 বছরে শিক্ষা ব্যবস্থাকে যতটা শেষ করা যায় তার পিছনে লেগেছিল, তো সেটার ফলাফল কিন্তু আমরা এখন পাচ্ছি। তো এই যে ডাকসু নির্বাচন বা বাকি যেগুলো নির্বাচন হচ্ছে এগুলোর ফোকাস কিন্তু আমরা সেই ওই পাস্টেই পড়ে আছি। তো এই জিনিসটা আসলে এখন চেঞ্জ হওয়া খুব দরকার। মানে আমরা ওই প্রশাসনিক দুর্বলতা বলি, আমি বলি যে ওই শিক্ষক নিয়োগ ছিল আওয়ামী লীগের, শিক্ষক নিয়োগ ছিল অমুক দলের, এগুলো থেকে আসলে বের হয়ে আসার টাইম হয়েছে। মানে এইসব ইস্যুতে ডিসকাস না করে পলিটিক্যাল পার্টিগুলো চিন্তা করা উচিত যে না, এই আমরা আমাদের স্টুডেন্ট লিডার যারা বানাবো আমরা যাতে ওদেরকে এমন একটা বেস দিতে পারি যে আমি এরা যখন বের হয়ে আসবে তখন আমরা প্রাউড ফিল করি, আমরা ব্লেসড ফিল করি, রাদার দেন ভাই আমি মানে দেখি যখন যে 15-20 বছর ধরে এক একজন ইউনিভার্সিটিতে আছেন তারা বড় বড় নেতা, তারা একটা মানে পজিশন হোল্ড করার জন্য ফাইট করছে, মারামারি করছে, কারণ লাভ ওখানে তো লাভ বেশি, যে টেন্ডারবাজি চাঁদাবাজি করা যায়। এখান থেকে বের হয়ে আসতে হবে। এখান থেকে যদি আসলে বের হয়ে না আসতে পারি আবার পরিণতি সেই ফ্যাসিস্ট সরকারের মতোই হবে। সো এটা আসলে সব দলেরই এটা চিন্তা করা উচিত যে আমরা বেটার কিছু চাই। জেনজি কিন্তু আসলে দেখিয়ে দিচ্ছে চোখে আঙ্গুল দিয়ে যে এই পুরানো রাজনীতি থেকে বের হতে হবে, নতুন কিছু করতে হবে, যেটা বেটার করতে হবে এবং সেটা ওয়েস্টার্ন কালচারের সাথে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে আমরা যাতে ফাইট না করতে পারি বা তাদের সাথে সামঞ্জস্য রেখে চলতে পারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র বলেছেন, নির্বাচন থেকে ভবিষ্যৎ পথ চলার ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে ঢাকা ইউনিভার্সিটির। এর মধ্য দিয়ে আমাদের আত্মবিশ্বাসের মাত্রা যাচাইয়ের সুযোগ হলো। আপনি কিভাবে দেখেন কথাটা? দেখেন, এই কথাটার অর্থ ব্যাপক। আমি সংক্ষেপে বলি। আমি তো বললাম যে জাতীয় নির্বাচনে ঢাকা ইউনিভার্সিটির এই নির্বাচনটা কিন্তু ইনফ্লুয়েন্স রাখবে, কারণ আপনার আগের মতো রাখবে, হ্যাঁ আগের মতো রাস্তা দিয়ে মোটর যাত্রা রোড শো করে কিন্তু ইলেকশন করা যাবে না, ম্যান টু ম্যান কন্ট্যাক্টে যেতে হবে। কারণ হচ্ছে যে জামাত ইসলাম, ধরেন এটা তো জামাত ইসলামের শিবির, যেহেতু জামাত ইসলামের লোকই তো ইলেকশন করবে, তারা যেভাবে অপারেট করবে তার কাউন্টার অথবা এর চাইতে ইনোভেটিভ ভালো আইডিয়া নিয়ে আপনার মাঠে নামতে হবে। মূল কথা হচ্ছে ম্যান টু ম্যান কন্ট্যাক্ট লাগবে। এখন আগের মতো রোড শো করে বড় মিছিল করলেন, বড় মোটরসাইকেল যাত্রা করলেন, তাতে কিন্তু ভোট আসবে না। এটার একটা দিক। দুটো দিক হচ্ছে যে আমার বক্তব্য হচ্ছে বিএনপি আমার মনে হয় একটা প্রাকৃতিক সংগঠন হয়ে গেছে। আপনি চিন্তা করেন, এটার ফাউন্ডার হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনি বলেন তো তার সম্পর্কে একটা ব্যক্তি, রাজনৈতিক সমালোচনা অনেকেই করেছে, ব্যক্তি জীবনে তার একটা সমালোচনা করতে পারবেন না। তার সংগঠনটা পরিকল্পিত হয় না কেন? জিয়াউর রহমান একটা জীবনে একটা ভুল করলো না, তার সংগঠন এত ভুল করে কেন? এই ডাকসু নির্বাচন আমি প্রথমে বলতে চাইছি না, আপনি বুঝে যাইতেন আপনার ছেলেরা ইউনিভার্সিটির ভিতরেই নাই, 17 বছর ভিতরে নাই, আপনি ইলেকশনে গেলেন, জিতবেন কিভাবে, সে পরিকল্পনাটা থাকা উচিত ছিল, কৌশলটা থাকা উচিত ছিল। বাইরে ঘোরাফেরা করছে হাওয়ার ভিতরে, ওই বললাম না সিলভার কাপের মতো ঘুরে বেড়াইছে, পরিকল্পনা নাই তো। আর জামাত শিবির মিলে পরিকল্পনা এবং কৌশল নিয়ে গাইছে, তারা জিতে গেছে। এখানের অর্থ কিন্তু আমি আরেকবারও বলেছি, শিবিরের অনেক সমর্থক আছে, ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে কৌশল এবং ছাত্রদের এই যে জেনজির যে মানসিকতা, এটাকে তারা এমনভাবে নিছে, সবসময় পজিটিভ কথা বলছে, তারা নেগেটিভ ছাত্রদের সাথে ছিল। হ্যাঁ, ছাত্রদের এমনি তারা পরিচিত, হলে থাকে, তারা কৌশল প্রথম থেকেই নিচ্ছে। দেখেন 6টা হলে কমিটি করছে ছাত্রদল, বলছে ছাত্র হলে কোনো ইয়ে হওয়া যাবে না, পলিটিক্স করা যাবে না। ব্যারিস্টার সাহেবের কাছে যাচ্ছি, ভাই বলছেন যে ছাত্র শিবিররা হলে ছিলেন, এই জন্য তারা ভালো করতে পেরেছেন।
আমরা যে এই যে 24-এর যে আন্দোলনে যারা ছিল তাদের একাংশ বৈষম্য বিরোধীর একাংশ তারাও হলে ছিলেন এবং তারা 24-এ আন্দোলনের সময় তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, কিন্তু নির্বাচনে তারাও খারাপ করেছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এক্ষেত্রে আমি বলবো যে শিবির কিন্তু অনেক সংগঠিত একটা দল, জামাতের একটা স্টুডেন্ট উইং হিসেবে তারা খুবই সংগঠিত জামাতের মতো, এবং তাদের মতো সাংগঠনিক দক্ষতা তাদের হয়তো মানে জনপ্রিয়তা লেভেলে তারা হয়তো অন্যান্য বড় দলের কাছে ধারে কাছে নাই, কিন্তু তাদের সাংগঠনিক দক্ষতা কিন্তু আসলে সবসময় প্রশংসা করতে হবে। এনসিপি বা ওই সময় যারা ছিলেন তারা কিন্তু শুরু থেকেই অনেক মানে তাদেরকে সম্মানের সাথেই বলতে চাই, তারা অনেক তাদের অবদান আছে, কিন্তু তারা কিন্তু শুরু থেকেই অগোছালো এবং তাদের মধ্যে ম্যাচুরিটির অভাব। তারা কি বলছেন না বলছেন, তারা সেনাবাহিনীকে নিয়ে কথা বলছেন, তারা একদিন ডক্টর ইউনূসকে প্রশংসায় সিক্ত করছেন, আরেকদিন ওনাকে নিয়ে খুব এত ডিসরেসপেক্টফুল কথাবার্তা বলছেন। তো এইগুলো কিন্তু ইম্যাচুরিটি, এগুলো মানুষজন দেখছে, এবং জেনজি কিন্তু বারবার বলছে যে দিন শেষে এই ভোটগুলা কিন্তু ওই 1-to-1 কানেকশন যাদের সাথে, যাদের কাছ থেকে তারা হেল্প পাচ্ছে, যাদের সাথে তারা কানেক্ট করতে পারছে, সেই সব জায়গাগুলো থেকে পাবে। সো এই জায়গাটাতে এনসিপি আসলে অলরেডি মানে সব জায়গাতেই অনেক পিছিয়ে গিয়েছে। হয়তো তারা গভর্নমেন্ট কিছু পজিশন হোল্ড করছে, কিন্তু তারা কি আসলে মানে এখনো তো তাদের কনস্টিটিউশন নাই, তাদের নিবন্ধন নাই। আমরা বলতে পারি যে তার যে মানে যে আবেদনটা ছিল 5ই আগস্টের যে আবেদনটা, সেই আবেদন থেকে তারা সরে এসেছে। আসলে প্রথমে তো তারা পুরো ক্রেডিটটা নিজেরা নেওয়ার চেষ্টা করছে, অবশ্যই তাদের অবদান ছিল, কিন্তু মানে সবার যেটা প্রবলেম সেটা হয় কি সবাই একা খেতে চায় সবকিছু। তো ওই পুরো ক্রেডিটটা যখন ওনারা নিতে চেয়েছেন তখনই কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছে এটা কারোর একার কৃতিত্ব না। এটা আপনি রাজনৈতিক দল বলেন, এটা আপনি সাধারণ জনগণ বলেন, এটা পেশিজীবী বলেন, এটা স্টুডেন্ট বলেন, এটা সবার কৃতিত্ব। শুরু হয়েছিল কিছু মানুষকে দিয়ে, তারা ফোরফ্রন্টে ছিলেন, তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু কৃতিত্ব আপনি ইভেন চিন্তা করেন যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যদি না নামতো এটার মোড় কি ঘুরতো? এটার মোড় ঘুরতো না। তো তাদেরকেও কিন্তু তাদের যে সম্মানটা বা তাদের যে ক্রেডিটটা সেটাও কিন্তু ঠিকমতো দেওয়া হয় নাই। তো আপনি যখন সব ক্রেডিট নিতে চাইবেন, আশেপাশে সবাই তো দেখছে যে একটা দল বা একটা আমরা পার্টিকুলার আমাদের প্রোগ্রাম শেষ করব। আজিজ ভাই আপনাকে 1 মিনিট সময় দেব। এটা আমি এই প্রসঙ্গে আপনি বলেন। হ্যাঁ, এনসিপির যে অ্যালাইড ছাত্র সংগঠন ইলেকশনে ছিল, এনসিপি আমি আগেই বলেছি যে সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। এবারে যে ছাত্ররা এনসিপি করলো, তারা যে পরিমাণ বিতর্কিত হয়েছে, এই বিতর্কের এফেক্টটা এদের ঘাড়ে পড়ছে, যার ফলে মানুষ এদের কোনো প্রত্যাশা করে নাই। সেই বিতর্ক কি করেছিল তারা যে বিতর্কিত হয়ে গেল? কত কিছু করতেছে তো, এই যে রেড কার্পেটে ধরে খাল উদ্বোধন করে, 6 দিনে হেলিকপ্টারে হাঁসের মাংস খায় সেরাটনে, কত কিছু টাকা পয়সা এর কাছে চাঁদা দেয়, এরে নামায়, এরে ধরে, করছে না এতদিন। মব সন্ত্রাসগুলো কোত্থেকে আসছে? মব সন্ত্রাস থেকে দেশ বেরোতে পারতেছে না। এই বদনামগুলো কিন্তু এই বদনামের কারণে বলতে হবে, যেটা বুঝে নিতে হবে এনসিপিকে, তারা ছোট হয়ে আসতেছে এবং যত দিন যাবে আরও ছোট হয়ে যাবে। এই জন্যই আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জাতির একটা বিরাট ক্ষতি করে দিছে। ক্লাস 8 থেকে মাস্টার্স পর্যন্ত ছাত্ররা আন্দোলনে ছিল, দেখেন তারা একবারে বিএসএস এর কোঠার জন্য আন্দোলন করছে, এখন আর বিসিএস অফিসার হতে চায় না, একবারে ইয়ে হতে চায়, এমপি হতে চায়, একবারে মন্ত্রী হতে চায়, অথবা 100,000 এখন 1,000 10,000 টাকার বেতন না, একবারে কোটি টাকা, একবারে এখানে ধরো থাপা দিয়ে 400 কোটি 500 কোটি আছে না। সবাই হয়তো না, কিছু লোকের তো এইটা বদনামটা তাদের ঘাড়ে চাপছে, যার ফলে এনসিপিকে আগামী দিনের সম্ভাবনা ডাকসুতে দেখে নাই ছাত্ররা, জেনারেল ছাত্ররা। তারা এই যে শিবিরের, আমি বারবার বলছি যে শিবিরের পরিকল্পনা, কৌশল এবং তাদের যে মিশনারি জিল, এইটার কারণে তারা ভোট পাইছে, তাদের সংখ্যা বেশি আছে। সুপ্রিয় দর্শক, আমরা ছাত্র সংসদের নির্বাচন এবং এর প্রভাব আমাদের রাজনীতিতে কি পড়বে এটা নিয়ে আমরা দীর্ঘ সময়ে আলোচনা করলাম, এবং আলোচনাতে যেগুলো বেরিয়ে আসলো সেটা হলো আজিজ ভাই বলেছেন যে এটার একটা ইফেক্ট আমাদের জাতীয় সংসদ নির্বাচনে পড়বে। অবশ্য আমাদের ব্যারিস্টার সাহেবের সাথে এগ্রি হন নাই। তারপরেও আমরা বলি যেটা হলো যে বাংলাদেশে ছাত্র রাজনীতির প্রয়োজন, এবং এই ছাত্র রাজনীতিটা হওয়া উচিত ছাত্রদের নিজেদের যে সমস্যা, ইউনিভার্সিটির সমস্যা, এইগুলোকে কেন্দ্র করে, কিন্তু
রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে যে ছাত্র রাজনীতি, সেটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা আশা করি যে আমাদের রাজনৈতিক দলগুলো শুভোদয় হবে এবং তারা ছাত্রদেরকে তাদের দলের মূল দলের থেকে আলাদা করে দিবেন এবং ছাত্রদেরকে ছাত্র রাজনীতি করার সুযোগ করে দিবেন। আমরা আজকে এখানে শেষ করছি। এই অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে আগামী বৃহস্পতিবার। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।